ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড চ্যাপ্টারটা নিয়ে এসেছি, যেটা ফার্স্ট ওয়ান বা পার্ট ওয়ান, ক্লাস 12-এর পার্ট ওয়ান। তো প্রথম আমাদের জানতে হবে এখানে ইলেকট্রিক চার্জ আসলে ব্যাপারটা কী। তো ইলেকট্রিক চার্জ ইজ এ প্রপার্টিস অফ ম্যাটার, ইন্ট্রেন্সিক প্রপার্টিস অফ ম্যাটার, ইন্ট্রেন্সিক প্রপার্টি অফ ম্যাটার। ম্যাটার মানে তো তোমরা জানো, যার সাইজ আছে, যে শেপ মানে শেপ আছে, যে কিছু পরিমাণ জায়গা অকুপাই করে রাখে, এগুলিকে আমরা ম্যাটার বলি। এটা কি একটা ম্যাটারের একটা প্রপার্টি, সেটা কি চার্জ। ইন্ট্রেন্সিক মানে ইট ডাজ নট ডিপেন্ডস অন শেপ। কিসের উপর ডিপেন্ড করে না? শেপের উপর ডিপেন্ড করে না, অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল প্রেজেন্টের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তার জন্য এটাকে ইন্ট্রেন্সিক প্রপার্টি বলে, ঠিক আছে? এখন চার্জ যখন ফ্লো করে তখন আমরা ইলেকট্রিসিটি পাই। দ্য ফ্লো অফ চার্জেস causes electricity. চার্জ যখন ফ্লো করে আমরা কি পাই? আমরা ইলেকট্রিসিটি পাই। ইট প্রডিউসেস, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ইট প্রডিউসেস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে? তো ইলেকট্রিক চার্জ আমরা যেটা জানি সেটা কি? নেগেটিভলি চার্জ, মানে চার্জকে আমরা যদি ক্লাসিফাই করি, আমরা যেটা জানি সেটা হচ্ছে কি নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ। তাহলে আমরা প্রথমে লিখি পজিটিভ চার্জ, ঠিক আছে? পজিটিভ চার্জ। আর একটা কি নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জের এক্সাম্পল আমরা বলতে পারি প্রোটন, তারপরে বলতে পারি পজিটিভলি চার্জড আয়ন, ঠিক আছে? পজিটিভলি চার্জড আয়ন যেরকম ধরো সোডিয়াম প্লাস Na+, তারপরে Mg2+, Al3+, এগুলি পজিটিভলি চার্জড আয়ন। নেগেটিভ চার্জের মধ্যে আসবে কে? ইলেকট্রনস আসবে। তারপরে আসবে কি নেগেটিভলি চার্জড আয়ন, নেগেটিভলি চার্জড আয়ন যেরকম ধরো Cl-, SO4-, OH-, এগুলি হচ্ছে নেগেটিভলি চার্জড আয়ন। এখন আরেকটা জিনিস জেনে রাখা উচিত আমাদের, হয়তো আমরা জানি, সেটা কি? চার্জ অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন। চার্জ অফ প্রোটন কত? 1.6 × 10⁻⁻19 কুলাম। কুলামটা কি? ইউনিট অফ SI ইউনিট অফ চার্জ। তাহলে SI ইউনিট অফ চার্জ কি? SI ইউনিট অফ চার্জ হচ্ছে আমার কুলম। তারপরে ইলেকট্রনের কি হবে? ইলেকট্রনের চার্জ আশা করি তোমরা জানো, -1.6 × 10⁻⁻19 কুলম। কেবলমাত্র ইলেকট্রন নেগেটিভলি চার্জড এবং প্রোটন পজিটিভলি চার্জ। আরও জানি আমরা কোনো একটা অ্যাটমের মধ্যে দেখবে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। তো নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ প্রোটন যদি সেম থাকে এবং তাদের চার্জ যদি সেম হয়, তাহলে কি একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল। মনে রাখবে আমরা কেমিস্ট্রিতে পড়েছি যে অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, বাট আয়ন্স আর নট ইলেকট্রিক্যালি নিউট্রাল। Ions are more stable than atom, but atom is electrically neutral. Ions are not electrically neutral. এই কথাটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো এখানে আমরা SI ইউনিট অফ চার্জ পেয়ে গেছি। আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা অনেক সময় আমরা ওভারলুক করে দিই এটাকে, ডাইমেনশন অফ চার্জ। আমাদের ডাইমেনশন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কোয়ান্টিটির ডাইমেনশন জেনে রাখা ভালো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ডাইমেনশন অফ চার্জ,
ঠিক আছে? চার্জ কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, ঠিক আছে? কারেন্ট ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমাদের দেয়ার আর 7 নাম্বার অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, যেটা আমরা ক্লাস 11-এ সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম, ঠিক আছে? ওইখানে আমাদের কারেন্ট ছিল ফান্ডামেন্টাল ইউনিটস বাট কোয়ান্টিটি, বাট চার্জ কিন্তু ছিল না। তো চার্জের ডাইমেনশনটা আমরা কীভাবে বের করবো? কারণ আমরা জানি, দাঁড়াও একটু চার্জ বানানটা সুন্দর করে লিখে নিই, ঠিক আছে? ডাইমেনশন অফ চার্জ কী হবে? দেখো আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু কী হবে? আই ইন্টু টি। তাহলে আই এর ডাইমেনশন কি? এ, আর টাইমের ডাইমেনশন কি? ক্যাপিটাল টি। দ্য ডাইমেনশন অফ কিউ, দ্যাট ইজ চার্জ, ইজ ইকুয়াল টু এটি, ঠিক আছে? এখন চার্জের কোনো একটা কন্ডাক্টরের চার্জের কিছু প্রপার্টি আমাদের জেনে রাখা ভালো। চার্জ অন এ কন্ডাক্টর, প্রপার্টিস অফ চার্জ অন এ কন্ডাক্টর, ঠিক আছে? তাহলে কোথায় আছে চার্জটা? চার্জ অন এ কন্ডাক্টর। চার্জটা কোথায় অ্যাপিয়ার হয়? চার্জেস আর অলওয়েজ appear on the upper surface of the conductor, on the upper, না, on the surface of the conductor, কারণ আপার লোয়ার প্রত্যেকটা সারফেসই হবে আর কি। এখানে যদি স্পেরিক্যাল হয় তাহলে আপার সারফেস হবে, ঠিক আছে? অন দ্য সারফেস অফ দি কন্ডাক্টর। চার্জটা কোথায় থাকে? সারফেসে থাকে, ভিতরে থাকে না। এবার সলিড হলেও যা, হলো হলেও তা, ঠিক আছে? ফর স্পেরিক্যাল কন্ডাক্টর, ফর স্পেরিক্যাল কন্ডাক্টর সে কোথায় থাকবে? স্পেরিক্যাল কন্ডাক্টরের জন্য কোথায় থাকবে? আউটসাইড সারফেস অফ দি কন্ডাক্টর। কোথায় থাকবে? আউটসাইড সারফেস অফ দি কন্ডাক্টর। কন্ডাক্টরের কোথায় থাকবে? বাইরে থাকবে। আউটসাইড সারফেস অফ দি কন্ডাক্টর, কন্ডাক্টরের বাইরে থাকবে। তারপরে দেখো, যদি সারফেসটা ইউনিফর্ম হয়, ঠিক আছে? ইফ দ্য সারফেস ইজ ইউনিফর্ম, দ্য সারফেস মানে যে সারফেসটাতে আছে ওই সারফেসটা যদি ইউনিফর্ম হয়, দেন কি হবে? চার্জ ডেন্সিটি, ঠিক আছে? চার্জ ডেন্সিটি ইজ অলসো বি ইউনিফর্ম। দ্য ডেন্সিটি চার্জ ডেন্সিটি কী হবে? অলসো বি ইউনিফর্ম। চার্জ ডেন্সিটিটাও ইউনিফর্ম হবে, ঠিক আছে? তারপরে আরও কিছু কিছু জিনিস মনে রাখো, সেগুলি হচ্ছে কি, চার্জেস আর মোর স্টেবল ইন রেগুলার সারফেস, ঠিক আছে? চার্জেস আর মোর স্টেবল ইন রেগুলার সারফেস, ঠিক আছে? রেগুলার সারফেস বলতে দেখো, যেমন এটা আমরা স্ফিয়ার বা রিং, ঠিক আছে? এগুলি হচ্ছে রেগুলার সারফেস। তো এখানে চার্জেস, যদি এখানে চার্জ অ্যাপিয়ার করে, হ্যাঁ, তাহলে এগুলি মোর স্টেবল। কার থেকে স্টেবল হবে? পরের এটাতে আমরা দেখছি, পরের প্রপার্টিটাতে। চার্জেস যেগুলি আছে না, যদি শার্প এজ থাকে, ঠিক আছে? যদি শার্প এজ থাকে তাহলে চার্জগুলি লিক করতে পারে, ঠিক আছে? এই কথাটা কিন্তু মাথায় রাখবে। চার্জেস মে লিক ফ্রম দ্য শার্প এজেস। চার্জেস মে লিক ফ্রম শার্প এজেস। চার্জেস কোনখান থেকে লিক করতে পারে? শার্প এজে থাকলে
আমাদের এই চার্জগুলি লিক করতে পারে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এটার মধ্যে আরও কিছু জিনিস আসবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলে একটা কথা আছে, এটার উপর এটা একটু ডিপেন্ড করে। কিন্তু আমাদের এটা মনে রাখা হতো, যদি শার্প এজ থাকে বা কোনো শার্প পয়েন্ট থাকে, এখান দিয়ে চার্জ লিক করতে পারে। অর্থাৎ চার্জ শুধু রেগুলার সারফেসেই বেশি স্টেবল, যদি শার্প এজ থাকে বা শার্প পয়েন্ট থাকে ওইখান দিয়ে চার্জ লিক করতে পারে। কিন্তু সে কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। কার ডাইইলেকট্রিক স্ট্রেংথ? যে সারাউন্ডিং যে মিডিয়ামটা আছে, যে সারাউন্ডিং বা যে মিডিয়ামের মধ্যে তাকে রাখা হয়েছে, ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ আমরা পরে আসছি। এখন আরেকটা জিনিস আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন অফ চার্জেস। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে দ্য টোটাল চার্জ। কোনো একটা মাইক্রোস্কোপিক বডির টোটাল চার্জ ইজ মাল্টিপল অফ এ ফান্ডামেন্টাল চার্জ। ঠিক আছে, the total charge of a microscopic body, total charge of a microscopic body is equal to the integral multiple of a fundamental charge. Fundamental charge কোনটা? চার্জ অফ ইলেকট্রন। Fundamental is চার্জ অফ ইলেকট্রন। তো ম্যাথমেটিক্যালি যদি আমরা এটাকে লিখি তাহলে কি লিখতে পারবো? টোটাল চার্জ অফ এ মাইক্রোস্কোপিক বডি, এটা প্রোটনও হতে পারে, দ্যাট ইজ আমি বললাম চার্জ অফ ইলেকট্রন, সেটা প্রোটনও হতে পারে। তো দেখো কিউ ইকুয়াল টু কী হবে? প্লাস মাইনাস এন, মানে কয়টা ইলেকট্রন আছে বা কয়টা প্রোটন আছে। ঠিক আছে, টোটাল চার্জটা এভাবে আমরা বের করতে পারি। পজিটিভ চার্জ ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে, দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রনের চার্জ যেটা, সেটাকে মাল্টিপ্লাই করে। পজিটিভলি চার্জ হলে প্লাস সাইন আসবে, নেগেটিভ চার্জ হলে মাইনাস সাইন আসবে। এটা কোনো দিন ফ্র্যাকশানে হবে না, মনে রাখবে। হ্যাঁ, টোটাল চার্জটা কোনো দিন ফ্র্যাকশানে আসবে না, কারণ ইলেকট্রনের রিলিজ বা ইলেকট্রন গেইন হলেই কিন্তু আমাদের চার্জড, আমরা চার্জড বলে মনে করি, বডিটা চার্জড। ঠিক আছে, তো যেহেতু ইলেকট্রনের চার্জের উপর ডিপেন্ড করছে, তাহলে এটা ফ্র্যাকশন আসবেই না, টোটাল চার্জ। ঠিক আছে, ফ্র্যাকশন আসবে না, ইলেকট্রনের চার্জ দিয়ে তাকে ডিভাইড করা যাবে। ইলেকট্রনের চার্জ দিয়ে তাকে ডিভাইড করলে কোনো দিন ফ্র্যাকশন আসবে না। ঠিক আছে, এখন আমরা যদি চার্জ ডিস্ট্রিবিউশন দেখি, বা ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, তো চার্জ ডিস্ট্রিবিউশন দেখো তিনভাবে হবে। কি হবে? যদি কোনো একটা ওয়্যার হয় তাহলে এটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। লাইন চার্জ ডিস্ট্রিবিউশনটা কি? দেখো এটাকে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে কোনো একটা ওয়্যার, ধরো এটা একটা কোনো একটা ওয়্যার, তার লেন্থ হচ্ছে এল, তার মধ্যে প্লাস চার্জ আছে কিউ, টোটাল চার্জটা কত? কিউ। তো টোটাল চার্জ যদি কিউ হয় এবং লেন্থ যদি এল হয়, তাহলে লাইন চার্জ ডেন্সিটি কত হবে? কিউ বাই এল। সিমিলারলি যদি কোনো সারফেস থাকে, তাহলে সারফেসের ক্ষেত্রে কী হবে? সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি কী হবে? ধরো একটা স্পেয়ার আছে, চার্জগুলি তার বাইরে আছে, তার রেডিয়াস হচ্ছে আর। সারফেস চার্জ ডেন্সিটিকে সিগমা দিয়ে লেখা হয়। সারফেস চার্জ ডেন্সিটি কত হবে? টোটাল চার্জ যদি হয় কিউ এবং তার এরিয়া আমি লিখলাম এ, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি কত হবে? কিউ বাই এ। এখন স্ফিয়ারের যদি আউটার সারফেসের রেডিয়াস আমাদের জানা থাকে, তাহলে তার এরিয়াটা আমরা বের করে নিতে পারি, সেটা হচ্ছে 4πr²। ঠিক আছে, রেডিয়াসটা যদি আর হয়, আর টোটাল চার্জ তো কিউই আছে। ঠিক আছে, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি।
যদি ভলিউম এন্টায়ার ভলিউমের মধ্যে চার্জ থাকে, এটা ডাইলেকট্রিকের ক্ষেত্রে হয়। যদি ডাইলেকট্রিক অনেকগুলি থিন স্পেরিক্যাল শিট যদি ডাইলেকট্রিকের করা থাকে আর যদি চার্জ দেওয়া থাকে, তাহলে এই চার্জগুলি এন্টায়ার ভলিউমের মধ্যে যাবে। ঠিক আছে? তাহলে যদি কোনো একটা স্ফিয়ারের এন্টায়ার ভলিউমের মধ্যে চার্জ থাকে, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি, ঠিক আছে, যেটাকে দিয়ে লেখা হয়। ভলিউম চার্জ ডেন্সিটি কী হবে? টোটাল চার্জ যদি কিউ হয়, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি কী হবে? কিউ বাই ভলিউম। যদি তার রেডিয়াস হয় ক্যাপিটাল আর, তাহলে কী হবে? কিউ বাই একটা স্ফিয়ারের ভলিউম কত? 4/3πr3। সেটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি। তো চার্জ ডেন্সিটি আমরা এরকমভাবে বের করে নিতে পারবো। তো নর্মালি আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হবে, যেটা মনে রাখো, সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, সিগমা। ঠিক আছে? যেটা আমাদের মানে সিলেবাসে খুব বেশি পরিমাণে আছে। সারফেস চার্জ ডেন্সিটি অ্যান্ড লাইন চার্জ ডেন্সিটি আমাদের কোথাও কোথাও কাজে লাগবে। ঠিক আছে? ভলিউম চার্জ ডেন্সিটিটা অতটা কাজে লাগবে না, কিন্তু আমাদের জেনে রাখা ভালো। কোথাও কোথাও হয়তো বা লেগে যেতে পারে, কিন্তু সারফেস চার্জ ডেন্সিটিটা আমাদের বেশি লাগবে। ঠিক আছে? এখন কোনো একটা বডিকে যদি আমরা চার্জ করি, কীভাবে আমরা চার্জ করতে পারবো? ঠিক আছে? কোনো একটা বডিকে আমরা চার্জ যদি করতে চাই, তাহলে আমরা কীভাবে তাকে চার্জ করতে পারবো দেখি। দ্য মেথডস অফ চার্জিং। আমরা কীভাবে চার্জ করতে পারি? প্রথম যে মেথডটা, সেটা হচ্ছে একদম সিম্পল, যেটা আমরা বাড়িঘরেও দেখতে পাই। এটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশনের মাধ্যমে আমরা চার্জ করে নিতে পারি। যেমন দেখো, আমরা যদি চিরুনি, যেটাতে আমরা চুল আঁচড়াই, তো এই চিরুনিকে যদি আমরা চুলে ঘষে যদি কোনো একটা ছোট কাগজের টুকরোর কাছাকাছি নিই, সেটাকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে? তো এটা। তারপরে ধরো তোমার কোনো একটা গ্লাস রডকে যদি আমরা সিল্কের সাথে রাব করি, মানে তাকে ঘষি আর কি, তাহলে এই তোমার তখন যদি আমরা ছোটো কাগজের টুকরো সামনে নিয়ে যাই, তখন সেটাকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে? যদি গ্লাস দিয়ে রাব করা হয়, গ্লাসটাকে যদি সিল্কের সাথে রাব করা হয়, তাহলে যে গ্লাসটা আছে সেটা পজিটিভলি চার্জড হয়ে যাবে, আর সিল্কটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ। ঠিক আছে? তো এইভাবে আমরা চার্জ করতে পারি। আরও কিছু করতে পারি, যে অ্যাভোনাইট রডকে যদি আমরা উলের সাথে আমরা করি, রাব করি, তাহলেও আমরা চার্জ অ্যাপিয়ার হয়। হ্যাঁ, কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই কিন্তু হয়। ইলেকট্রন গেইন আর ইলেকট্রন লসের মাধ্যমেই চার্জ হয়, কিন্তু এখানে নতুন করে কোনো ইলেকট্রন তৈরি হয় না, বা কোনো নতুন করে কোনো চার্জ তৈরি হয় না। চার্জেরও কিন্তু কনজারভেশন ল আছে। চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, অনলি ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। ঠিক আছে? কনজারভেশন অফ চার্জ, এটা কিন্তু মনে রাখবে, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, এটা কি বলেছে? চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড, চার্জ ক্যান নাইদার বি created nor destroyed, only can transferred from one body to another body। কথাটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এটাকে একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার করা যায়। আরেকটা কি? টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনজার্ভড। কি? টোটাল চার্জ of an isolated system is conserved। ঠিক আছে? চার্জকে আমরা তৈরিও করতে পারি না, আমরা নষ্ট করতে পারি না আর কি। কেবলমাত্র একটা বডি থেকে একটা বডিতে ট্রান্সফার হয়ে যায়। যেমন দেখো, এখানে গ্লাস দিয়ে যদি আমরা সিল্কে রাব করি, তাহলে গ্লাস থেকে ইলেকট্রনগুলি কোথায় চলে যায়? সিল্কে চলে যায়। তো সিল্কের মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়, তার জন্য এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। আর গ্লাসের মধ্যে ইলেকট্রনের পরিমাণ কমে গেছে, তার জন্য এটা পজিটিভলি চার্জড হয়ে গেল। ঠিক আছে? তারপরে আর আমরা কীভাবে করতে পারি? ধরো চার্জ বাই ইন্ডাকশন। তাহলে আমরা কীভাবে করতে পারি? বাই ইন্ডাকশন। এটা কি? সেটা হচ্ছে, দেখো, কোনো একটা, ধরো একটা পজিটিভ চার্জড কোনো একটা বা পজিটিভ চার্জকে যদি আমরা কোনো একটা ইনসুলেটরের সামনে বা কোনো একটা ডাইলেকট্রিকের সামনে বা কোনো একটা কন্ডাক্টরের সামনে যদি নিয়ে আসি, তাহলে তার মধ্যে দেখবে এই চার্জের জন্য এখানে মানে, কারণ কোনো একটা কন্ডাক্টর হোক বা মেটাল হোক বা নন মেটাল হোক, যেগুলি সবগুলি অ্যাটম দিয়ে তৈরি। এবার অ্যাটমগুলি ইলেকট্রিক্যালি নিউট্রাল, তো তার মধ্যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে।
ঠিক আছে? পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। তো এখন নেগেটিভ চার্জগুলি পজিটিভ চার্জের দিকে চলে আসবে, পজিটিভ চার্জের কাছাকাছি, এবং পজিটিভ চার্জগুলি আরেকটা সাইডে অ্যাপিয়ার করবে। ঠিক আছে? তো এখন দেখো এই যে প্রসেসটা, এটাকে বলে পোলারাইজেশন। পোলারাইজেশন, ঠিক আছে? এটাকে কি বলে? পোলারাইজেশন। ঠিক আছে? এটাকে বলে পোলারাইজেশন অফ চার্জেস। পোলারাইজেশন অফ চার্জ। তাহলে কী করলো? পজিটিভ চার্জের সামনে নেগেটিভ চার্জগুলি অ্যাপিয়ার করলো, আর তার অপর সাইডে পজিটিভ চার্জগুলি কী করলো? অ্যাপিয়ার করলো। এখন আমরা যদি একটা ওয়্যার দিয়ে তাকে গ্রাউন্ড মানে আর্থিং করে দিই, তাহলে পজিটিভ চার্জগুলি আর্থিংয়ে মানে পজিটিভ চার্জগুলি কী হবে? আমার আর্থে চলে যাবে। অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে কি, পজিটিভ চার্জ আর্থে চলে যাওয়া ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আর্থ থেকে ইলেকট্রনগুলি কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে এগুলি নেগেটিভলি চার্জ হয়ে যাবে আবার। ঠিক আছে? নেগেটিভ চার্জ হয়ে যাবে তখনই যখন পজিটিভ চার্জ সবগুলি চলে গিয়ে যদি এক্সট্রা ইলেকট্রন আসে, তার না হলে এই পার্টটা নিউট্রাল হয়ে যাবে আর কি। ঠিক আছে? দেখো এই জিনিসটা একটু একটু মাইনিউটলি শোনো। এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যদি এখানে আর্থিং করে দিই, তাহলে কী হবে? এখানে আছে পজিটিভ চার্জ। ঠিক আছে? তো এখান থেকে ইলেকট্রনগুলি কোথায় চলে আসবে? এই জায়গায় এদিকে চলে আসবে। তো এদিকে যদি ইলেকট্রন চলে আসে, তাহলে এই পজিটিভ চার্জের এফেক্টগুলি নষ্ট হয়ে যাবে। এটা নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা পজিটিভ চার্জ, একটা পজিটিভলি চার্জড বডিকে আরেকটা বডির সামনে এনে আমরা বাই ইন্ডাকশন কী করলাম? এখানে একটা চার্জ অ্যাপিয়ার করে দিলাম। ঠিক আছে? নেগেটিভলি চার্জড বডি তৈরি করে ফেললাম এখানে এটা। তো এখন যদি আমার পজিটিভ চার্জ তৈরি করতে হয়, তাহলে আমরা কী করব? সিম্পল, এখানে একটা নেগেটিভলি চার্জ বডি এখানে নিয়ে আসবো। তো এখানে কি আসবে? এখানে আসবে পজিটিভ চার্জ হবে, আর এখানে নেগেটিভ চার্জ হবে। তখন আরেকটা কন্ডাক্টরকে যদি আমি নিয়ে আসি, ধরো এটা হচ্ছে বি কন্ডাক্টর, এটা হচ্ছে এ কন্ডাক্টর, কন্ডাক্টরটার নাম হচ্ছে মানে এখানে যে বডিটার নাম হচ্ছে এ। আরেকটা কন্ডাক্টর আমি নিয়ে আসলাম, সেটার নাম হচ্ছে বি। এখন এই কন্ডাক্টরটাকে আমি তার দিয়ে এভাবে লাগিয়ে দিলাম। তখন কী হবে? বা এটাকে কন্ডাক্টরটাকে একভাবে এটার সাথে অ্যাটাচ করে দিলাম কিছুক্ষণের জন্য। তখন কী হবে? নেগেটিভ চার্জগুলি তার মধ্যে চলে যাবে। নেগেটিভ চার্জগুলি তার মধ্যে চলে যাবে। তো নেগেটিভ চার্জগুলি চলে গেলে এটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে, ইলেকট্রনগুলি তার মধ্যে চলে যাবে। কেন কি? কেন এখানে যে নেগেটিভলি চার্জ বডিটা আছে, সেটা এই ইলেকট্রনগুলিকে রিপেল করবে। ঠিক আছে? সিমিলার লাইক চার্জ রিপেল ইচ আদার অ্যান্ড অপোজিটলি চার্জড পার্টিকেলস অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে? এটা হচ্ছে চার্জের নেচার। ঠিক আছে? তো এটা হবে। এখন যদি আমি বি বডিটাকে সেপারেট করে নিই, হ্যাঁ, বি বডিটাকে সেপারেট করে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু এই নেগেটিভ চার্জগুলি এখানে আর থাকলো না। এখানে এন্টায়ারলি কী হচ্ছে? পজিটিভ চার্জ বডি হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে? বাই ইন্ডাকশন প্রসেস আমরা এইভাবে এটাকে পজিটিভলি চার্জড বডি তৈরি করতে পারি। তারপরে এখানে কিন্তু আরেকটা জিনিস হয়ে গেছে। এখানে চার্জিং বাই কন্ডাক্টর, এই জিনিসটাকে তো ইনডাইরেক্টলি এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে চার্জিং বাই কন্ডাক্টর হয়। ধরো একটা পজিটিভলি চার্জ বডি, ঠিক আছে? এটা পজিটিভলি চার্জ বডি, আর এটা হচ্ছে আনচার্জড। এটা হচ্ছে আনচার্জড বডি। এখন এই বডিটাকে যদি তার সাথে অ্যাটাচ করে দিই, তাহলে এখান থেকে চার্জ, কিছু পরিমাণ চার্জ এখানে চলে যাবে। ঠিক আছে? এখান থেকে কিছু পরিমাণ চার্জ এখানে চলে আসবে। তাহলে কী হলো? এখন যদি তাদেরকে সেপারেট করে নিই, তার মধ্যে চার্জের পরিমাণ কমে যাবে, আর সে কী করবে? গেইন করবে। ঠিক আছে? সে লস করবে আর সে গেইন করবে। ঠিক আছে? এটা একদম ইজি। তো এটা আমরা মানে এখন কি, এটা একটা নতুন চার্জড বডি হয়ে গেল। ছিল নিউট্রাল, কিন্তু হয়ে গেল চার্জড বডি। তো এটা হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে চার্জিং বাই কন্ডাক্টর, চার্জিং বাই কন্ডাকশন। ঠিক আছে? এটা হচ্ছে কি? চার্জিং বাই কন্ডাকশন। ঠিক আছে? এইভাবে আমরা কোনো বডিকে চার্জ করতে পারি। ঠিক আছে? এখন কিন্তু আমরা আস্তে আস্তে ইম্পর্টেন্ট টপিকে চলে যাচ্ছি। নেক্সট যে টপিকটা আমরা করব, সেটা হচ্ছে কুলম্বস ল। আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্ব ল। সেটা কি বলেছে? দুইটা চার্জ, দুইটা পয়েন্ট চার্জ মানে Q1 অ্যান্ড Q2। এটা Q2 ধরলাম, এটা Q1 ধরলাম। পয়েন্ট চার্জ মানে একটা খুব মানে ছোট পার্টিকেল সাইজ। ঠিক আছে? তো সাইজটা একটা পার্টিকেলের সাইজের সমান, মানে খুব ছোট, এটাকে আমরা পয়েন্ট চার্জ বলি। When two point charges are separated by a distance of d বা r, then the force between them is
এক নম্বর হচ্ছে ডাইরেক্টলি, এটা ক্লাস 10এও হয়তো বা পড়েছো, ডাইরেক্টলি proportional to the product of their charges, to the product of their charges। তাহলে এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস। দ্যাট ইজ আমরা যদি ফোর্সটাকে এফ ধরি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, ঠিক আছে। তো এখানে একটা কন্ডিশন আমরা দিতে পারি, হোয়েন আর ইজ কনস্ট্যান্ট, যখন ডিস্টেন্স বিটুইন দেম ইজ কনস্ট্যান্ট আর কি। 2 নাম্বার কি, ইনভার্সলি প্রপোর্শনাল to the square of the distance between them, ঠিক আছে। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে দিলে এফ প্রপোর্শনাল টু 1/r², এটা কোন সময় হবে, হোয়েন Q1 ইন্টু Q2 ইজ কনস্ট্যান্ট, মানে প্রোডাক্টটা যদি কনস্ট্যান্ট থাকে। তো কম্বাইন যদি করি, বাই কম্বাইনিং দিস টু ইকুয়েশন উই হ্যাভ, আমরা কি পাবো, এফ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখন এখানে একটা কনস্ট্যান্ট আসবে, প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিলে এটা কনস্ট্যান্ট আসবে, কে লিখলাম Q1 Q2 বাই r²। এখন কে এর ভ্যালুটা হচ্ছে 1/4πε0, যেখানে ε0টা কি আমি লিখে দিচ্ছি, যেখানে ε0টা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটা কি, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কতটা পেনিট্রেট করতে পারে ওই মিডিয়ামে, এটা ফ্রি স্পেস, তো ফ্রি স্পেসের মধ্যে কতটা পেনিট্রেট করতে পারে ওইটাকেই বোঝায় আর কি অ্যাকচুয়ালি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। এটার ভ্যালু কত, 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻৯, তার ইউনিটটা কি হবে, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা ডাইমেনশনও কিন্তু আসে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে সবগুলি দেখাবো, এটা ডাইমেনশনও পরীক্ষাতে আসে। তাহলে আমরা এফ ইকুয়াল টু কী পেলাম, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r², এটা হচ্ছে আমার ফর্মুলাটা। তো দেখো, যেহেতু এটা একটা ফোর্স, তাহলে এটা কী কোয়ান্টিটি হবে, ভ্যাক্টর কোয়ান্টিটি। তাহলে ভ্যাক্টর কোয়ান্টিটি যদি হয়, তাহলে তার ভ্যাক্টর ফর্মে আমাদের লিখতে হবে, ঠিক আছে না। ভ্যাক্টর কোয়ান্টিটি যদি হয়, এটা ভ্যাক্টর ফর্মে আমাদের লিখতে হবে। তো ভ্যাক্টর ফর্মে যদি লিখি, প্রথম কথা হচ্ছে আমরা একটু দেখে নিই ব্যাপারটা কি, ফিগারটাতে আবার যাই, নাহলে ফিগারটাকে আবার ড্র করি, অসুবিধা নেই তো। ধরো এটা একটা পয়েন্ট চার্জ, এটা একটা পয়েন্ট চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, ঠিক আছে। এখন বোথ আর ইন সিমিলার নেচার, Q1 অ্যান্ড Q2 আর ইন সিমিলার নেচার, ঠিক আছে। এটা মাথায় রাখবে, সিমিলার নেচার ধরে আমরা প্রথমে কাজ করছি, পরে আস্তে আস্তে আসবে। এখন Q1 Q2-র উপরে যদি ফোর্স দেয়, Q1টা কার উপরে ফোর্স দিচ্ছে, Q2-র উপরে, ঠিক আছে। তাহলে ফোর্সের ডিরেকশনটা কী হবে, কারণ রিপেল করবে, সেম নেচার। তাহলে কে ফোর্স দিচ্ছে, 1 দিচ্ছে, কার উপরে দিচ্ছে, 2 এর উপরে দিচ্ছে। তাহলে এটাকে কী দিয়ে লিখবো আমরা, F12, ঠিক আছে। এবার 1 থেকে যদি আমরা 2 এর দিকে যাই, ডিস্টেন্সটা কী হবে, R12, 1 থেকে 2 এর দিকে যাচ্ছি, ঠিক আছে। এখানে আমি একটু উল্টা লিখেছি, 1 মিনিট আমি ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে 2 এর উপরে ফোর্স 1 এর জন্য, ঠিক আছে। সিমিলারলি এটার উপরে কে দেবে, 2 দেবে, কার উপরে, 1 উপরে। তাহলে এদিক বরাবর, মানে 2 কোন দিকে দেবে, এদিক বরাবর ফোর্স দেবে। তাহলে কী হবে, F12, ঠিক আছে, F12। আমরা কোন দিক থেকে আসলাম, আমরা Q2 থেকে Q1 এর দিকে আসলাম, তো ওই দিক বরাবর ইউনিট ভেক্টরটা আমরা 2 1 দিলাম, ক্যাপ। এবার ইউনিট ভেক্টর তো তোমরা নিশ্চয়ই জানো, আশা করি। এটা শুধু ইউজ হয় ডিরেকশন বোঝানোর জন্য। তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে। আর লিখলাম, তার ম্যাগনিটিউড কিন্তু লিখলাম, হ্যাঁ।
তো ম্যাগনিচিউড হলো উপরে ভেক্টর সাইন তার ম্যাগনিচিউড, এটাকে আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, সোজা এতটুকু অবধি আমরা বুঝতে পারলাম। তার ভেক্টর ফর্ম লিখছি কিন্তু, হ্যাঁ, এখান থেকে আবার নিউটন থার্ড ল প্রুভ হয়ে যাবে দেখবে। দেখো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, r12 ক্যাপ ইকুয়াল টু মাইনাস r21 ক্যাপ। ঠিক আছে, বোথ আর ইউনিট ভেক্টর কিন্তু। ঠিক আছে, r12 ভেক্টর তার ম্যাগনিটিউড ইকুয়াল টু r21 ভেক্টর তার ম্যাগনিটিউড, মানে এখান থেকে মানে এই 1 পয়েন্ট থেকে এই 2 পয়েন্টের ডিস্টেন্স অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো এখন এখানে F12 কি, ফোর্স অন কি Q1, কার জন্য, ডিউ টু Q2। আর F21 কি, ফোর্স অন Q2 ডিউ টু Q1। তারপরে দেখো r12 ক্যাপ ইউনিট ভেক্টর, এটা কি ইউনিট ভেক্টর অ্যালং 1-2 ডিরেকশন, মানে 1 থেকে 2 এর দিকে ডিরেকশন। r21 মানে ইউনিট ভেক্টর অ্যালং 2-1 ডিরেকশন, মানে 2 থেকে 1 এর দিকে, 2 to 1 ডিরেকশন আর কি। ঠিক আছে, অ্যালং 2 to 1 এরকমভাবে আমরা লিখতে পারতাম। তাহলে বাই ডেফিনেশন অফ কুলম্বস ল বা বাই দ্য স্টেটমেন্ট অর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ কুলম্বস ল, আমরা যদি F12 লিখি ভেক্টর, তাহলে প্রথমে ফর্মুলা অনুসারে 1/4πε0 আসবে, Q1 ইন্টু Q2 আসবে। এখন দেখো 1-এর উপরে ফোর্স কে দিচ্ছে, 2 দিচ্ছে, 1-এর উপরে ফোর্স কে দিচ্ছে, 2 দিচ্ছে, 1-এর উপরে ফোর্স কে দিচ্ছে, 2 দিচ্ছে, 2 দিচ্ছে 1-এর উপরে ফোর্স। তাহলে আমরা কোনটা বের করবো, 1-এর উপরে ফোর্স 2 দিচ্ছে F12। তাহলে এটা কে দিচ্ছে, 2 দিচ্ছে, তাহলে আমার যেতে হবে কোন দিকে, এইদিকে, তাহলে আমার ইউনিট ভেক্টর কোনটা লাগবে, এটা লাগবে, r21 লাগবে। তাহলে দেখো এটা 2-এর থেকে 1-এর দিকে যাচ্ছি, ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু r21 কে। ঠিক আছে, এখন তাকে যদি সলভ করি, দেখো F12 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটা জিনিস দেখো এখানে কিন্তু আমরা ওই দেখো r12 ভেক্টর ইকুয়াল টু r21 ভেক্টর, এটাকে আমরা আর লিখে নিই, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু r21 ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টর নোটেশন। এটাও লিখতে পারি, আরেকটা জিনিস আমরা লিখতে পারি, কি লিখতে পারি, F12, কারণ ইউনিট ভেক্টর ধরো r21, তো এটা কি হবে, সরি এটা কি আছে, r21 আছে ক্যাপ, তাহলে এটা কি হবে, r21 ভেক্টর ডিভাইডেড বাই r21 ভেক্টর তার ম্যাগনিটিউড। এটাই অ্যাকর্ডিং টু ফর্মুলা, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইউনিট ভেক্টর। তাহলে আমরা এখানে কি করতে পারি, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ক্যাপের জায়গাতে আমরা r21 ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে r21 তার ম্যাগনিটিউড ইন্টু ভেক্টর। তাহলে F12 ইকুয়াল টু কী হবে, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু r21 ভেক্টর ডিভাইডেড বাই আর হবে, কারণ r21 ইকুয়াল টু আমরা কী লিখেছিলাম, আর লিখেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি আসলো কি, F12 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 কি আসলো, Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু r21 ভেক্টর। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা লিখি, আমরা F21 বের করতে চাই, F কি বের করবো আমরা, F21 বের করবো আমরা, মানে 2-এর উপরে Q2-র উপরে ফোর্স Q1-এর জন্য কি আসবে, ফর্মুলা অনুসারে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব, আর এখানে কি আসবে r12 ভেক্টর। এখানে শুধু ভেক্টরটা মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ম্যাগনিটিউড তো সেমই থাকবে। আরেকটা জিনিস কি, সিন্স r12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস r21 ভেক্টর আরে ক্যাপ, তো সুতরাং আমরা কি লিখতে পারি, দেয়ারফোর r12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস r21 ভেক্টর। ঠিক আছে, তো এখন ফ্রম ইকুয়েশন এটাকে যদি আমরা ইকুয়েশন নম্বর 1 দিই, এটাকে যদি ইকুয়েশন নম্বর 2 দিই, তাহলে কি আসলো দেখো, দেয়ারফোর ফ্রম ইকুয়েশন
ওয়ান অ্যান্ড টু, আমরা কি লিখতে পারি? F12 vector equal to minus F21 vector. This is the mathematical form of কি? নিউটনস থার্ড ল। ঠিক আছে না? এটাই নিউটন থার্ড ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কুলম্বস ল লিখে দিলাম। ঠিক আছে, এখন কুলম্বস লর মধ্যে ডাইলেকট্রিক এফেক্টটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, এটা তো ফ্রি স্পেসে আমরা দেখলাম। ডাইলেকট্রিকের ক্ষেত্রে প্রপার্টিগুলি সেমই থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস এক্সট্রা আসবে। ঠিক আছে, তো ডাইলেকট্রিকের জন্য কী হয়, তারপর ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা ফোর্সটাকে কীভাবে কাজে লাগাবো, এটা নেক্সট ক্লাসে দেখব। থ্যাংক ইউ।